আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ৭১ বিশেষ সংযোগে। আমাদের এই অনুষ্ঠান মালায় আমরা বাংলাদেশের অতীত এবং ভবিষ্যতের একটা পর্যালোচনা করার চেষ্টা করি একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে মুখোমুখি হয়ে তার মাধ্যমে। কারণ আমরা সবাই জানি আমাদের সাফল্য যেমন অনেক রাষ্ট্র হিসেবে, আমাদের সামনে বহু চ্যালেঞ্জও আছে এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে। সেই বিভিন্ন ক্ষেত্রগুলো ধরে ধরে আমরা কথা বলছি এবং আমরা জানি আপনারা আমাদের সঙ্গে আছেন। আজকে যিনি আছেন তার ব্যাপারে আপনাদের অনেকেরই আগ্রহ থাকবে। বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আজকে আমাদের সঙ্গে আছেন। আপনাকে স্বাগত জানাই ৭১ টেলিভিশনে, এবং আমারও এককভাবে আপনার কথা শোনার সৌভাগ্য আজকে প্রথম হচ্ছে, সেই জন্য আমি নিজেও আনন্দিত। যেটা আপনার কাজের মূল ক্ষেত্র, সেখান থেকেই আলোচনাটা শুরু করি। সেটি হলো যে আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন দর্শকরা, আমরা একটা নাম ঠিক করেছি এই সাক্ষাতের, বাংলাদেশের অসুখ। অসুখ শব্দটা নিশ্চয়ই বিতর্কিত হতে পারে এবং একটু বেশি নেগেটিভ মনে হতে পারে, কিন্তু আমরা ঠিক সেই ধারণা থেকে করিনি। কারণ আমরা সত্যি সত্যি আগ্রহী ৭১-এর পক্ষ থেকে যে আমাদের সমস্যা এবং চ্যালেঞ্জগুলোকে আসলে নির্দিষ্ট করা এবং সেগুলোকে খুঁজে বার করা, এবং তারপরে তো নিশ্চয়ই সমাধানের জায়গাটা আসবে। সাফল্যের জায়গা থেকেই যদি শুরু করি, আমি আপনারই একটি সাক্ষাৎকার পড়ছিলাম অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে, যে আপনি গত বছর জুলাই মাসে বলছেন যে ৭% থেকে এবছরই প্রবৃদ্ধি ৬% থেকে ৭% নেওয়া সম্ভব, এবং আমরা সম্প্রতি দেখলাম সেটা সম্ভব হয়েছে, এবং এটা সম্ভবত একটা যেটাকে বলে সাস্টেইনেবল, বেশ দীর্ঘকালীন একটা ব্যাপার হতে পারে। এটি তো একটা বিরাট ব্যাপার বাংলাদেশের জন্য। গত ৭ বছরে এক নাগারে ৬, ৬.৫ থেকে এখন ৭ অতিক্রম করেছে। এটা ধারাবাহিক, সাস্টেইনড, খুবই উল্লেখযোগ্য। বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা যদি ধরেন, প্রথম ৭২ থেকে একেবারে ৯০ পর্যন্ত ৩.৫-৪%, তার বেশি হয় নাই। তখন জনসংখ্যা প্রবৃদ্ধি ছিল ৩-৩.৫, কাজে মাথা পিছু তেমন কিছু থাকতো না। ৯১-তে গণতন্ত্রের পুনরায় আগমনের পর থেকেই অর্থনৈতিক উন্নয়নের যে জোয়ারে যে বড় রকমের যে হাওয়া লেগেছে, সেটা হয়েছে ৯০-র দশকে ৫, আর ৯০ থেকে ২০০০ থেকে ৮ পর্যন্ত ৫, ৫.৫, কিন্তু ২০০৯ থেকে ধারাবাহিকভাবে একচ্ছত্রভাবে কোনো বছর না কমে বেড়ে চলেছে। ২০০৮-৯টাও তো এক ধরনের আবার গণতন্ত্রে মানে একটা ধাক্কা মতো খেয়েছিলাম আমরা। এখানে আপনি যে পাশাপাশি এই দুটো জিনিস নিয়ে আসলেন, যে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকা এবং দেশের প্রবৃদ্ধি চলছে, এটা তো আমরা এর আগের অনেক মানে বিশ্বব্যাপী অনেক জায়গায় আমাদের অনেক দেশের উদাহরণ দেওয়া হয়েছে, যে যেখানে গণতন্ত্র নেই কিন্তু স্থিতিশীলতা আছে, এবং এটি নিয়ে একটা বিতর্ক বা এই ধরনের একটা ধারণা দেওয়ার চেষ্টা আমরা অনেক সময় দেখেছি। বাংলাদেশ সময়কার ইতিহাস এবং পাকিস্তান সময়কার ইতিহাসও দেখেছি যে এখানে মানুষ গণতন্ত্র মনা, এবং আপনারা অর্থনীতির দিক থেকেও দেখছেন যে গণতন্ত্র থাকলে প্রবৃদ্ধি বেশি থাকে। এটা কি এই ধরনের কোনো কোরিলেশন কি টানা যায় নাকি? অর্থনীতির শাস্ত্র দেখতে গেলে বলছে গণতন্ত্র থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটু কম গতিতে হয়। বলা হয় যে যদি একনায়কত্ব থাকে, যে আপনি স্থিতিশীলতার কথা বললেন, সেইটা যদি থাকে তাহলে হয়তো প্রবৃদ্ধি বেশি হবে। কিন্তু সমস্যা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধু একটা গণতান্ত্রিক পরিবেশেই সামাজিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে অগ্রগতি আনে। সেইটা যখন হয় তখন কিন্তু জনসাধারণ এর সঙ্গে সম্পৃক্ত হয়। তাহলে একটু যদি ধীরলয় হয় তাহলে এটা কিন্তু দীর্ঘদিন চলবে, এটা কিন্তু স্থিতিশীল হবে, এবং এটা কিন্তু মানুষের মনে, মানুষের হৃদয়ে গেঁথে যাবে, মানুষ এটাকে ওন করবে, সেটাকে প্রয়োজন। কিন্তু সেটাই যদি শ্রেয় হয়, এবং যেই গণতান্ত্রিক যাত্রা বাংলাদেশে বারবার ব্যাহত হয়েছে কিন্তু বারবার আবার করে শুরু হয়েছে, সেখানে এখন যেটা
বলছেন যখন দীর্ঘদিন ধরে গণতন্ত্র থাকে তখন আসে, যে সেটি হলো যে আপনি দেশের মানুষের ওন করার কথা বললেন বা তাদের অংশগ্রহণের কথা বললেন, সেখানে কিন্তু অন্য কতগুলো চাহিদাও আছে। যেমন মানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে নিরাপদ বোধ করছি কিনা, আমার মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, এবং সেই মত প্রকাশ করতে গিয়ে শুধু সরকারি যে সেই মত বন্ধ করার চেষ্টা করে তা নয়, আমাদের বাংলাদেশেই আমরা দেখছি যে অন্যান্য আরও কিছু গোষ্ঠী, অতিরক্ষণশীল গোষ্ঠী, অনেক সময় তারা সরকারের তারা যেই পদগুলো নিতে যাচ্ছেন সেখানেও মনে হয় অনেক সময় বাধা সৃষ্টি করছে। আর সাধারণ মানুষ তো বটেই, বিশেষ করে তরুণ সমাজ যাদের উপর আমাদের অর্থনীতির এই প্রবৃদ্ধি মানে আর ভবিষ্যৎ নির্ভর করছে, তাদের মধ্যে যারা একটু স্পষ্ট মতে বলেন কি ভিন্ন মতে বলেন, তারা কিন্তু এক ধরনের একটা নিরাপত্তার অভাবে ভুগছেন। এটা আমাদেরকে কিভাবে করে অ্যাফেক্ট করবে বলে আপনার মনে হয়? এটা খুব বড় প্রশ্ন আমাদের দেশে। কিন্তু দেখতে হবে গণতন্ত্রের সৌন্দর্যটাই হলো এর মধ্যে বহুমত থাকবে, এর মধ্যে দ্বিমত থাকবে, কিন্তু দ্বিমতটা থাকতে হবে অ্যারাউন্ড দি টেবল। এটা সহিংসতায় যাবে না। যখনই বাংলাদেশে সহিংসতায় গেছে, আপনি 2004-05 কথা বলেন, 2013-14-15 কথা বলেন, তখন এই জিনিসটা কদর্য হয়ে গেছে, তখনই কিন্তু জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এইটাই কিন্তু খুব ক্ষতিকারক। আমি 2014 সালে যখন নির্বাচনটা হয়, জানুয়ারির 5 তারিখে, 4 তারিখে আমরা একটা টক শো করেছিলাম, খুব দুঃসাহসী টক শো। 71 আমাদেরকে লাইভ কভার করেছিল, আমরা বলেছিলাম, অনেকগুলা কথা বলেছিলাম। তার এই 2 মাস পরে মার্চ মাসে একটা টক শো দেখি, খুব বড় মাপের জার্নালিস্ট, আমার বন্ধু, আমি নাম বলতে চাই না, এবং আমার ছাত্র খুব বড় কূটনীতিক, তারা কিন্তু বলছেন এই যে বাংলাদেশটাকে এমন একটা অবস্থায় নিয়ে আসছে এই সরকার, এদের তো কেউ মুখ দেখতে চায় না, এরা তো একঘরে হয়ে গেছে, এরা তো টিকবে না। আমি তাদের এখন বলি, আপনারা যেটা করেছিলেন কত বড় একটা ডিসসার্ভিস বাংলাদেশকে করেছিলেন, বা যারা মনে করেন যে বাংলাদেশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে চিহ্নিত করতে চায়, তারা কি একবারও ভেবে দেখবেন না যে কথাটা একদম ঠিক নয়? ঠিক যদি হয়ও, এটা কিন্তু একটু রয়েসে করতে লাগবে, কারণ আমার দেশের ভাবমূর্তির প্রশ্ন আছে। এখানে যে দুটো বিষয় আপনি তুলে আনেন, এক নির্বাচন এবং আরেকটা হলো রয়েস হয়ে বলা বা ভাবমূর্তি। ভাবমূর্তি শব্দটা শুনলে আবার আমরা যারা দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করছি, আমাদের অনেক সময় একটা চিন্তা হয়, কারণ এই ভাবমূর্তির বিষয়টা অনেক সময় বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন সময়ে যখন একটা অগণতান্ত্রিক ব্যবস্থা চলেছে, তখনও কিন্তু সেই মানে ভাবমূর্তির ভয় দেখানো হয়েছে যে আমাদের দেশের ক্ষতি হবে, দেশের মান সম্মান নষ্ট হবে। এই প্রশ্নটাই আমি আপনার কাছে করতে চাই যে শুধু তো সেই জাতীয় নির্বাচন নয়, তার পরবর্তীতে অনেক নির্বাচন হয়েছে এবং হচ্ছে, সাম্প্রতিককালেও ইউপি নির্বাচন, তার পাশাপাশি প্রশ্ন যে উঠছে এটাও তো সত্যি। জি, এখন গণতন্ত্র কিন্তু একমাত্র উপাদান নয়, উন্নতির বা অগ্রগতির চিহ্ন নয়, কিন্তু গণতন্ত্র ছাড়া আবার ছাড়াও না, বহুমত প্রয়োজন আছে। কিন্তু আমি আপনাকে বলি, নির্বাচন এই ঐতিহাসিকভাবে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের জনসমর্থন, যে কটা নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে বলে আমরা স্বীকার করি, সবাই স্বীকার করেন, আওয়ামী লীগের সমর্থন শতকরা 38-39 ভাগ, আর বিএনপির সমর্থন 34-35 ভাগ, খুব অল্পই ব্যবধান। যখনই ভাসমান বা চিন্তাশীলই বলবো আমি, ভোটাররা যেদিকে ঝুঁকছেন সেই দিক তারাই জিতেছেন। যেমন আপনার 2008-এর ডিসেম্বরের যে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ 39% ভোট পেয়ে বসল। আবার এই যে মেয়রদের নির্বাচন হলো কিছুদিন আগে, সেইখানের বিএনপির শেয়ারটা শতকরা 27 ভাগে নেমে আসলো। এটার কিন্তু কার্যকারণ আছে। এর ঠিক আগে 2-2.5 বছর বিএনপি যে ধরনের রাজনীতির সঙ্গে নিজেকে দুঃখজনকভাবে সংশ্লিষ্ট হতে দিয়েছে, অথবা তাদের নামটা ব্যবহার করা হয়েছে, তাতে তাদের প্রতি জনসমর্থন কমার কিন্তু যথেষ্ট কারণ আছে। এই কথা বলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলবো যে গত 1 বছর ধরেই বিএনপির যে রাজনীতিটা অত্যন্ত ইতিবাচক হিসাবে আমি দেখছি। এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোর্টে গিয়ে জামিন নিয়ে যে বাসায় ফিরলেন অফিসের অবরোধ থেকে, এরপর থেকে বিএনপি যতগুলো পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটাই কিন্তু
ইতিবাচক বলে আমি মনে করি। মানে রাজনৈতিক মূল ধারায় থেকে কর্মসূচি পরিচালনা করার বিষয়টাকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখি, এবং যদি তাদের যে সাংগঠনিক ক্ষমতা আছে খুব দ্বিধাদ্বন্দ্বে আছে। এই যে এখন যেমন একটা কাউন্সিল হয়ে গেল, এটার সঙ্গে সঙ্গে কিন্তু কমিটিটা করে ফেলতে পারলে তারা যদি ঝাঁপায়ে পড়তো জনসাধারণের মধ্যে তাদের বার্তাটা নিয়ে, তাহলে কিন্তু অনেক সংঘবদ্ধ হতে পারে। নির্বাচনটা কিন্তু সংঘবদ্ধ হওয়ার ব্যাপার। এখানে তারা যে অভিযোগটা করেন যে সেখানে সরকারের দিক থেকে এত বেশি বাধা, এবং অভিযোগটা হলো যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এত বেশি বাধা তৈরি করা হয় যে তারা তাদের স্বাভাবিক রাজনীতি করতে পারছেন না। এটা আংশিক সত্য হতে পারে, এবং এটা শুধু এখনই হচ্ছে তা না, অতীতেও হয়েছে। কিন্তু এটার জবাব হলো একদম সংঘবদ্ধভাবে। আপনার মনে আছে জনতার মঞ্চ 96 সনের একেবারে মাটি কামড়ে পড়েছিল, কিন্তু যারা আন্দোলন করছিলেন। ওই রকম আন্দোলন যদি হয় তাহলে সরকারের কোনো বাধাই টিকে না, ধূপে টিকে না। আন্দোলনটা ধরি মাছ না ছুঁই পানি করে হবে না। সরকার অবশ্যই, যে কোনো সরকার চেষ্টা করবে তার মতটাকে প্রভাব বিস্তার করতে, তার মতের পক্ষে, এবং কিছু অন্যায় হবে, এবং কিছু অন্যায় আপনার সরকারের যারা মূল ধারা তাদের অজান্তেও হয়, তারা সবটা নিয়ন্ত্রণও করতে পারে না, সেটাও হতে পারে। কিন্তু আমি আপনাকে বলি, একটা নির্বাচনে যেমন দুইটা যদি প্রবল প্রতিপক্ষ থাকে, তাহলে নির্বাচনে কোনো রকমের কারচুপি হতে পারে না। রাজনীতিতেও যে বিরোধী ধারাটা, এটা ঘুরে দাঁড়াতে হবে, এটা দেশের জন্য মঙ্গল হবে, আওয়ামী লীগের জন্য মঙ্গল হবে, গণতন্ত্রের জন্য হবে, টেকসই উন্নয়নের জন্য হবে। কিন্তু সেখানে যে প্রশ্নটা বারে বারে আসছে যে যেমন আন্দোলন তো হবে, কিন্তু একটা লক্ষ্যে তো হবে, এবং আদর্শ, এই শব্দটা আপনি বললেন। বাংলাদেশ তো একটা ধারণা থেকে একটা আদর্শ নিয়ে তৈরি হয়েছে। এখন যে প্রশ্নটা মাঝে মাঝেই আসছে, আপনি চিন্তাশীল ভাসমান ভোটারদের কথা বললেন, কিন্তু সেখানে একটা অতি রক্ষণশীল শুধু না, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এরকম দল মতের প্রতিনিধিত্বশীল বা তাদেরকে সমর্থন করেন সেরকম মানুষও আছে। সেটা পার্সেন্টেজ সবসময় বলা হয় খুব কম, কিন্তু কম হলেও তাদের ভোটের সময় বা নির্বাচনের সময় বা দেশে একটা একটা এমনকি সহিংসতা করার ব্যাপারে তাদের একটা ভূমিকা আছে, আমরা দেখেছি। এবং বিএনপির সাথেও তাদের যোগ, জামাতের কথা এখন হচ্ছে, তাদের রাজনীতি নিয়ে কথা হচ্ছে। দেশে দুটো খুব শক্তিশালী রাজনৈতিক ধারা থাকা দরকার নিঃসন্দেহে, কিন্তু বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের আদর্শ, বাংলাদেশ যে সমস্ত কারণে বাংলাদেশ গঠিত হয়েছে তাকে অস্বীকার করার প্রবণতা, সেগুলো কি এই রাজনৈতিক ধারাগুলোর মধ্যে কাজ করতে পারে? সমস্যাটা এখানেই। মানে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে খুব কম দেশই আছে একটা আদর্শের মাধ্যমে সৃষ্টি, একটা আদর্শকে সামনে রেখে। বাংলাদেশের কি আদর্শ? জাতির পিতা বলেছেন আমরা একটা ক্ষুধামুক্ত, বঞ্চনামুক্ত, স্বাস্থ্যসম্মত, সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে চাই। এটাই কিন্তু সবার মুখে হাসি ফোটাতে চাই, এই আদর্শ। এই আদর্শকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে তার রাজনীতিকে কঠিন করে ফেলতেই হবে। কিন্তু দুঃখের বিষয়টা হলো যে রাজনৈতিক দল বিএনপি, তাতে কিন্তু অনেক অসাধারণ লোক আছেন, অনেক দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা লোক আছেন, কিন্তু তাদের নামটা বারবার ব্যবহার করা হচ্ছে এই হঠকারী রাজনীতি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে রাজনীতি, আদর্শের বিরুদ্ধে রাজনীতি, এমনকি জাতির পিতাকে, যেটা ঐতিহাসিক সত্য সারা পৃথিবী মেনে নিয়েছে, তাকে অস্বীকার করা রাজনীতি। তার চেয়েও বড় কথা, ইদানিং যে এই যে শহীদানদের সংখ্যাটা নিয়ে ইতিহাস সবসময় বলে, ইতিহাসে যে জিনিস স্বীকৃত হয়ে গেছে সারা পৃথিবীতে, তাকে কোয়েশ্চেন করার কোনো অধিকারই নেই। সেইটা নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। এইভাবে রাজনীতি করলে এই রাজনীতিকে তো বাধা দিতেই হবে। আপনাকে ধন্যবাদ। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা ফিরে আসছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন।
আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সংযোগে। রাজনীতির কথা তো হলো অনেকটা, আপনার বিষয়টাতেই যদি ফিরে আসি, যেখানে মূলত আপনি কাজ করেছেন অর্থনীতির দিকে, আমাদের নানা রকমের বড় বড় যেগুলোকে বলা হয়, যেগুলো নিয়ে বিতর্ক আছে জাতীয় জীবনে বা মানুষের হতাশার, আমরা অসুখগুলো যেহেতু দেখছি, সেখানে কিন্তু প্রায়ই ঘুরে ফিরে বড় বড় ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি বলেন বা সেটা ব্যাংকিং হতে পারে, শেয়ার বাজার হতে পারে, এরকম নানা বিষয় কিন্তু প্রায়ই দেখছি ঘুরে ঘুরে আসছে। এবং সাম্প্রতিক সময়ে তো সাম্প্রতিক কেন, বেশ কিছুদিন ধরেই সারা বিশ্ব বাজারেও আমরা দেখেছি ব্যাংকিং ব্যবস্থার ধস, তারপরে সম্প্রতি ওই পানামা পেপারস নিয়ে যে সমস্ত বিতর্ক হচ্ছে, সেটাতে সমস্ত দেশেই তার একটা নাড়া পড়ছে। আর বাংলাদেশে কিন্তু আমরা প্রায়ই দেখেছি যে এই ধরনের বড় কোনো কেলেঙ্কারি বা বাংলাদেশ ব্যাংকের সেই টাকা বাইরে চলে যাচ্ছে রিজার্ভ, এগুলো কিন্তু মানুষকে প্রচণ্ডভাবে নাড়া দিচ্ছে। সবাই অনেক সময় বিষয়গুলোর গভীরটা হয়তো বুঝতেও পারছেন না, ধরতেও পারছেন না, কিন্তু কিছু যে একটা সমস্যা হচ্ছে এবং যেটা সমাধান আমরা দেখছি না সাদা চোখে, এই বিষয়টাকে, এই বিষয়গুলো যে ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে, সেটি নিয়ে আপনি কি মনে করেন? আমি বলার আগে একটা জিনিস বোধহয় বলা দরকার, যে সম্প্রতিকালে ক্রমশই আমরা দেখছি যে মানুষের যে একটা মমত্ববোধ ছিল, মানুষের যে একটা আদর্শ ছিল, সেইগুলোর থেকে মানুষ সরে আসছে সারা পৃথিবী, শুধু বাংলাদেশে নয়। তার কারণ হলো আপনার ম্যাটেরিয়াল প্রসপেরিটির পেছনে মানুষ এত দ্রুত বেগে দৌড়াচ্ছে, কোনো দিকে তার তাকানোর উপায় নেই, ভালো মন্দ বিচার করার কোনো উপায় নেই, এমনকি ধর্মের নিরিখে যে এগুলো খুবই অন্যায় অনেকগুলো, সেই দিকেও তাকানোর উপায় নেই। কিন্তু তাকে এখানে একটু জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখি যে মানুষ তো দৌড়াচ্ছে ঠিকই, কিন্তু এই বৃহত্তরভাবে পুরো পৃথিবীতেই তো এই মেটেরিয়াল প্রসপেরিটি হলো মানে একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করে নেয় যখন সমাজ বা রাষ্ট্র, তখন মানুষ তো দৌড়াবেই, সে তো আর মানে রাষ্ট্রের নীতির বাইরে নয়। বা এটাকে ধরে নিতে হবে, এটা আমাদের রেটম, আমরা হয়তো কন্ট্রোল নাই এমনভাবে, কিন্তু এর ফলেই কিন্তু ব্রেকডাউন করছে আইনকে, মুচড়িয়ে দুমড়িয়ে তাকে কিভাবে নিজের স্বার্থটা উদ্ধার করবে। সেই জন্য যেটা প্রয়োজন, যেটা করে, সেটা হলো আপনাকে বিশেষ করে অর্থনীতি ক্ষেত্রে বলা হয় যে বাকি সকল বিষয়ে খুব উদার নৈতিক সংস্কার আপনি করে দেন, কিন্তু ব্যাংকিং এন্ড অর্থনৈতিক ব্যবস্থাপনায় আপনাকে কঠোরতম রেগুলেশনে যেতে হবে। আমি সেই স্কুলে বিশ্বাস করি, আমি খুব রক্ষণশীল এই ব্যাপারে। কাজে যেটা করতে হয়, আপনাকে আবার যেতে হবে, আপনার এই যে টেকনোলজিতে যেতে হবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, এবং সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের সমর্থনে আপনাকে একটা আইনি কাবাল লাগবে। এই দুইটা জিনিসকে টেস্ট করে তখন আপনি যাবেন। যখনই ওইগুলা অপ্রতুল থাকে, তাড়াহুড়া করেন, বাংলাদেশে কিন্তু ঠিক এই জিনিসটাই হয়েছে। তখন কিন্তু সেই টেকনোলজিক্যাল যখন আমরা এটাকে আনতে চাই, এর মধ্যে ঢুকাতে চাই, তাড়াতাড়ি কাজ করতে চাই, ওরই সুযোগ বুঝে কিন্তু যারা দুষ্টু প্রকৃতির লোক, যারা আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত, তারা এর সুযোগ নিয়ে এটাকে লন্ডভন্ড করে দেওয়া চেষ্টা করে। এটা একটা মানে এটা এক নম্বর। সরি, আমি আপনি বলুন। আর এটা একটা। দুই নম্বর হলো বড় ধরনের কোনো ঘটনা, এই ঘটনাটা বড় না ছোট, এটা কে ঠিক করবেন সেটারও কিন্তু একটা ব্যাপার আছে। বড় ধরনের একটা ঘটনা যদি সমাজের দৃষ্টিতে মনে হয় বড় ঘটনা, তাহলে মিডিয়াতে আসবে। মিডিয়া কিন্তু ডিভাইডেড, এটা আপনি জানেন। যদি মনে হয় যে এটা আসলে বড় ঘটনা, ডিভাইডেড কি অর্থে? এটা সরকারের পক্ষে বিপক্ষে। আচ্ছা, এটা একটা দুঃখজনক ব্যাপার, কারণ মিডিয়া এবং আপনার জুডিশিয়ারি এবং এনজিও, সিভিল সোসাইটি, এই তিনটা সোসাইটি যদি আপনার নিউট্রাল থাকে, তিনটা অঙ্গ, তাহলে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অনেক কমে যায়, সম্ভাবনা অনেক অনেক কমে যায়। তাহলে তবু এই ডিভাইডেড মিডিয়ার থেকে তো আসে যেগুলা বড় ধরনের অপকর্ম বলে মনে হয়, তাকে খুব তড়িৎ গতিতে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এগুলো আবার হতেই থাকবে।
দৃষ্টান্তমূলক শাস্তিটার বিষয়ে আমাদের এখানে এক ধরনের একটা জনদাবি আছে, মিডিয়াও সেটা পছন্দ করে, কিন্তু যে কোনো ধরনের অপরাধ, আপনি ধরুন খুন, সেটার তো সর্বোচ্চ শাস্তি আমাদের দেশের বিধানেই আছে, আইনে আছে, কিন্তু সেটা তো কাউকে মানে ঠেকিয়ে রাখছে না। যেই লোকটি সেই অপরাধটি করতে চায় সে কিন্তু করেই ফেলছে। ঠিক একইভাবে মানে টেকনোলজির ব্যবহারে দেখা গেল যে যারা অপকর্ম করতে চায়, যারা অপরাধ করতে চায়, তারা যত দ্রুত এর সুযোগ নিল, এবং সবচেয়ে আশ্চর্য কথা, আন্তর্জাতিক বিনিয়োগ আমরা সেভাবে আনতে পারছি না, কিন্তু আন্তর্জাতিক অপরাধীরা ঠিকই এখানে এসে ভালো কথা বলেছেন, উপস্থিত। তো আমি একটু এটার উদাহরণ দিই, হয়তো কিছুটা নিজের ঢোল পেটানো হবে। 2001 সনে খুব দাবি ছিল ই-কমার্স, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে হতে দেই নাই, বলেছি এটার কোনো আইন নাই, এটার কোনো সার্ভেইলেন্স মেকানিজম নাই, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নাই। এটা যদি আমি এখন করি তাহলে যদি আমার রিজার্ভটা টেনে নিয়ে যায় তাহলে আমি কিছু করতে পারবো না। তো ঠিক এই ধরনের একটা ঠিক তাই হলো, কিন্তু তাই হলো, মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ছাড়াই ওটা মানে চলে আসলাম আমরা, মানে খুব দৃঢ়ভাবে একটা রেগুলেটরি মেকানিজম এখানে ব্যবহার করে তাকে স্বতন্ত্র প্রহরী হিসাবে দেখে কিন্তু ট্রানজাকশন অনেকগুলো হয় না, এবং ব্যাংকিং সিস্টেমে অনেক কিছু কিন্তু ঢিলাঢালাভাবে চলছে বলে অনেকে অভিযোগ করেন, এবং দুঃখজনকভাবে হলেও আমার কাছেও মনে হয় যে রেগুলেশনটা আরও স্ট্রঙ্গার, আরও কুইকার এবং আরও শক্ত হওয়া উচিত। সেক্ষেত্রে যেমন ই কমার্স একটা ভালো উদাহরণ, যেমন 2001 সালের কথা আপনি যখন বললেন, সেটা একটা মানে বিশ্বে অনেক জায়গায় শুরু হয়ে গেছে, কিন্তু তারপরেও সেটা একটা প্রাথমিক পর্যায়ে। কিন্তু এখন 2016-তে এসে এটা বিশেষ করে আমাদের ঠিক নিকটবর্তী যে বড় অর্থনীতিগুলো ভারত এবং চায়নাতে এটা একটা বিরাট একটা জায়গায় চলে এসছে। তাহলে আমাদের, আপনি যেটা বলছেন যে আইনটা করে তার ছত্রছায়ায় কাজগুলো করা উচিত, আমাদের আইনের ব্যাপারে, ব্যুরোক্রেসির ব্যাপারে যে অভিজ্ঞতা, তাতে এই আইন প্রণয়ন করতে করতে তো পৃথিবী একদিকে চলে যাবে। মানে বাংলাদেশের কিন্তু একটা অন্যতম কি বলবো, মানে অন্যতম শক্তি হলো যে অনেক দ্রুত এখানে অনেক কাজ করা সম্ভব হয়েছে। আমাদের এই যে এই প্রবৃদ্ধির পেছনে কিন্তু সেটাও একটা ভূমিকা রেখেছে, তাই না? আমি আপনাকে বলি যে 2001 থেকে 2016 কিন্তু 15 বছর, আইন প্রণয়ন তো 1 বছর 2 বছরের ব্যাপার, এটা করে ফেলা উচিত ছিল, করে ফেলা। আমি আরো ছোট্ট উদাহরণ দিই। কিন্তু এই দায়িত্বটা কাদের? মানে যারা অর্থনীতি সেক্টরে কাজ করছেন তারা আইন প্রণেতাদেরকে বোঝাবেন, নাকি আইন প্রণেতারা স্বতঃপ্রণোদিত হয়ে ব্যাপারে? আইন প্রণেতারা স্বতঃপ্রণোদিত, এগুলো তো কঠিন ব্যাপার, জটিল ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার, তারা তো জানবেন না, তাদের সামনে আনতে হবে। যারা অর্থনীতির ব্যবস্থাপনা করেন তাদেরই এটা কর্তব্য, দায়িত্ব বলে মনে করি। ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে, ধরেন মোবাইল ব্যাংকিং আমরা ধন্য পাচ্ছি সারা পৃথিবী থেকে, কিন্তু যেটা হচ্ছে মোবাইল ব্যাংকিংটা কিন্তু শুরু করা হয়েছে কোনো রকমের রেগুলেশন নাই। তাতে হচ্ছে কি জানেন, এটার নিয়মটা হলো যে একজন অ্যাকাউন্ট হোল্ডার আরেকজন অ্যাকাউন্ট হোল্ডারের কাছে পাঠাবে। এরা স্টাডি করে দেখেছে যে শতকরা 75% ট্রানজাকশন হচ্ছে, একজন লোক যাচ্ছে এজেন্টের কাছে, এজেন্ট তার এজেন্ট কাউন্টার পার্কে সেখান থেকে দিচ্ছে, এবং এর ফলে প্রচুর কারচুপি হচ্ছে, এগুলো পেপারে আসছে না। তো এটা যদি আগে ভাগেই বলা হতো, স্ট্রিক্টলি যদি এনফোর্স করা হতো, এবং এর কোনো ভায়োলেশনকে যদি সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হতো, তাইলেই কিন্তু ওই অঘটনগুলো ঘটতে পারতো না। আমি সেই ধরনের বলছি যে রেগুলেশন কথাটা খুব ভারী কি মনে হতে পারে, কিন্তু এটা করা এমন কোনো কঠিন কাজ নয়, করা উচিত। এবং সেখানে তাহলে আপনি সামনে আর কি চ্যালেঞ্জ দেখছেন? কারণ এই সবগুলো ঘটনা ঘটে যাবার পরে এবং প্রচুর অপরাধ এর সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরে, আপনি এখন বলেছেন আমরা প্রিএমশন করতেই হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রিএমটিভ রেগুলেটরি মেকানিজম আগে আসতে হবে। তার 2001 সনে যারা আমাকে খুব গালবন্ধ করেছিলেন তারা কিন্তু এখন বলছেন যে আপনি ঠিকই বলেছিলেন স্যার, আমরা যদি ইন দ্য মিন টাইম রেগুলেশনটা করে ফেলতাম তাহলে কিন্তু এইরকম অঘটন হয়তো হইতো না। কাজেই এটাকে আগে করতে হবে, 1 বছর দেরিও যদি করি তবু ইট ইজ ওয়ার্থ ইট। রেগুলেশন করতে লাগবে, একটা মেকানিজম থাকতে হবে, সার্ভেইলেন্স মেকানিজম থাকতে হবে,
যেমন কপিরাইট নিয়ে এখনও কিন্তু গণ্ডগোল হচ্ছে, কারণ আমার তো সার্ভেইলেন্স মেকানিজম নাই। এগুলো তৈরি করতে হবে এবং যারা আমরা অর্থনীতির ব্যবস্থাপনা করি তারা সরকারের দৃষ্টিতে আনবো, আইন প্রণেতাদের দৃষ্টিতে আনবো, তখনই হবে। এখানে এটাও বাংলাদেশের মানে একটা দুর্বলতা হিসেবে অনেক সময় বলা হয় যে অনেক আন্তর্জাতিক চুক্তি আমরা স্বাক্ষর করে আসি বা কোনো বডির মেম্বার হলাম, কিন্তু সেটার যে দেশীয় খাতে যে তার আপনি যেটা বললেন যে সেই আইনগুলো করে সেটাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা, তো শুধু তো অর্থনৈতিক ক্ষেত্র নয়, বিভিন্ন ক্ষেত্রেই এই যে এটাকে এক ধরনের একটা বিভেদ বা বিচ্ছেদ বা সঠিক সময় সঠিক কাজটা এগিয়ে আসছে না যারা করবে, এর মূল কারণটা কি আপনার মনে হয়? এটা আমি আপনাকে তাহলে আবার একটা উদাহরণ দিয়ে দেখেন। হচ্ছে না যে তা না, অনেক হচ্ছে। জাতির পিতা 1974 সালে জাতিসংঘে গেলেন, আমরা সঙ্গে গিয়েছিলাম, যারা গিয়েছিলাম তাদের খুব বেশি এখন বেঁচে নাই। তিনি ওইখানে বসেই জাতিসংঘে বলে আসলেন যে আমার সমুদ্র সীমা এই ভারতবর্ষের সঙ্গে বার্মার সঙ্গে এই সমস্যা আছে। ওইখানে বসেই চিঠি লিখে দিয়ে আসলেন, এসে ভারতবর্ষের সঙ্গে বার্মার সঙ্গে আলোচনা শুরু করলেন। মাঝখানে অনেকটা বছর গেল, মাঝে মাঝে গণতন্ত্র ছিল, মাঝে মাঝে একনায়কত্ব ছিল এবং গণতন্ত্রের লেবাসে একনায়কত্ব ছিল, ওইগুলোকে একদম কোনো রকমের মনোযোগ দেওয়া সম্ভব হয় নাই। এই আবার 96-এ এটার দিকে নজর দেওয়া শুরু হয়েছে, একদম শেষ দিনে বোধহয়। তবু তখন যদি ওই কেসগুলা ফাইল না করা হতো, আমরা তো যেই তিমিরে সেই তিমিরেই থাকতাম। কাজে হচ্ছে যে না তা না। আমি আর একটা উদাহরণ আপনাকে দিই, নারী নীতি। আপনি যদি 97 সনের নারী নীতি পড়েন, বেশ আপনার প্রগতিশীল, কিন্তু এটাকে 2004 সনে কেটে কুটে এটাকে একেবারে অকেজো করে ফেলা হলো। তো এই সমস্ত সমস্যা বাংলাদেশে আছে, কিন্তু এখনও আমি বুঝি না সিডো সনদ খুব ভালো সনদ বলে মনে করি। বাংলাদেশের সরকার তো এখন প্রগতিশীল সরকার এবং নারী প্রগতিতে অনেক উন্নতি হয়েছে, অনেক। 72 সনে ইকোনমিক পার্টিসিপেশন রেশিও ছিল 3%, এখন 40%, অনেক কিছু হচ্ছে। কিন্তু তবু এই 2 ধারা এবং 18 ধারা, এই দুইটাকে কেন যে সরকার এন্ডোর্স করছে না আমি ঠিক বুঝি না। এটা আরেকটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই, একটা বিরতি নিতে হচ্ছে এবং আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের সঙ্গে। আমাদের সঙ্গে থাকুন। আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনি একটু বিশেষ উদাহরণ দিয়ে বলতে চাচ্ছিলেন যে নারী নীতির যে সমস্যার জায়গাগুলো। বলতে চাচ্ছিলাম এটাই যে আপনার ওইখানে আছে যে একজন নারী ইসলামিক শরীয়ত অনুযায়ী তার যে হিস্সা, যার পাওয়ার কথা, এইটার ব্যবস্থাপনার সম্পূর্ণ কর্তৃত্ব তার থাকবে। এইটুকুন, কিন্তু এইটুকুন করতে গিয়ে এই 97 সনে ছিল এবং খুব অপপ্রচার করে 2004 সনে এটাকে বাদ দিয়েছে, আবার এখন আনছে। এটাতে মনে হচ্ছে যে সিডোতে ওই ধরনের একটা কিছু হয়ে যাবে মনে করছে বলে মনে হয় শাসক দলের ভিতর থেকে অনেকে এটাতে আপত্তি করছেন। মানে যেহেতু শেষ পর্যন্ত সমাজটা পুরুষতান্ত্রিক, সেটার বাধাটাই। সেই কারণেই যদিও মানে অনেকগুলা অসম সাহসিক কাজ আমাদের প্রধানমন্ত্রী করে ফেলেছেন বা করতে উদ্যত হয়েছেন, তবু এটাতে একটু সময় নিচ্ছেন কেন জানি না। এই যে সামাজিক পরিমণ্ডলের কথা হচ্ছিল, সেটার মধ্যেই হয়তো এটা পড়ে, কিন্তু আমি ওই জায়গাটা একটু ফিরে যেতে চাই যে আপনি বঙ্গবন্ধুর 74 সালে জাতিসংঘে যাওয়ার কথা বললেন এবং বাংলাদেশের স্বাধীনতার প্রথম থেকে তার আগে থেকেও মানে আন্তর্জাতিক আমরা বাধাও যেমন পেয়েছি সেরকম প্রচুর সাহায্য সহায়তাও পেয়েছি। কিন্তু এই ইদানিংকালে অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় আন্তর্জাতিক সংগঠন বা বড় শক্তিশালী দেশের সঙ্গে বাংলাদেশকে অনেক সময় একটা মুখোমুখি অবস্থানে আমরা দেখেছি এবং আপনি নিজেও সেটা ব্যক্তিগতভাবে অনেক কাছে থেকে দেখেছেন। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, ধরুন পদ্মা সেতু। এই বিষয়গুলো সর্বশেষ বিচারে কি আমাদের বাংলাদেশের জন্য ভালো হলো না খারাপ হলো, সেটা আপনার কাছে জানতে চাইছি। প্রথমে কিন্তু ভুলে যাওয়ার আগে বলে নিতে হবে যে বাংলাদেশে এখন বৈশ্বিক পরমণ্ডলে সবচেয়ে ভালো অবস্থানে আছে। বাংলাদেশের জন্মকে যে 2টা দেশ
আপনার বিরোধিতা করেছিল, তার মধ্যে চীন কিন্তু বাংলাদেশের বন্ধুত্বের জন্য একেবারে 5 কদম এগিয়ে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক আছে। তার মধ্য থেকে যে অসুবিধাটা কোথায় হয়, আপনার দেশে যদি বিরোধী দল এবং শাসক দলের মধ্যে এক ধরনের বোঝাপড়া না থাকে, এক ধরনের একমত না থাকে, তাহলে ডিভাইড এন্ড রুল করতে চায়। মানে দেশের স্বার্থটা সর্বোচ্চ থাকে সেই বিষয়ে বোঝাপড়া আছে। আপনার ফাইন টিউনিং হইতেই পারে, আপনার আমার মতের অমিল থাকতেই পারে, কিন্তু এটাকে রাত দিন করে ফেললে তো হবে না। তাই হচ্ছে দেখা যায়। পদ্মা সেতুর কথা মনে করেন, পদ্মা সেতুর অর্থায়ন আমি ব্যক্তিগতভাবে 2009 সন থেকে এটার ব্যাপারে 2009 সনে আমি তদানীন্তন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম অন্য একটা ব্যাপারে। বলেছিলাম এটা তো এখন আলোচিত বিষয়, বিশ্বব্যাংক যদি দেয় ভালো, কারণ তার ডিজাইন খুব ভালো, মনিটরিং সাংঘাতিক ভালো, এবং তার টার্মস তো চমৎকার, প্রায় গ্রান্টের মতো। আর যদি না দেয় তাহলে নিজস্ব অর্থায়ন, রিজার্ভে কিছু হাত দিতে পারেন, কিন্তু বেশি প্রয়োজন আমাদের যারা বাইরে আছেন, তারা আমাদের ডেভেলপমেন্টের কাজে অংশগ্রহণ করতে চায়, তাদের কাছ থেকে ঋণ নয়, ইকুইটি নিয়ে ফান্ড করে আমরা করতে পারি। আমার এই পজিশন আমি সবসময় মেনটেন করেছি। বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির আলোচনার সময় এটা করেছি। এই নিজস্ব অর্থায়নের সবচেয়ে বড় প্রবক্তা প্রফেসর আবুল বারকাত, তিনি তার খুব বড় বড় ফর্মুলা আছে, সেখানে আমরা বলেছি। কিন্তু এইটাতে যদি শেখ হাসিনা একেবারে অসম্ভব সাহস করে নিজস্ব অর্থায়নে না নামতেন, তাহলে আমাদের যে বিভীষণেরা বলা হচ্ছে, এবং আমার বিশ্বাস করার কারণ আছে, তারা নানান কুমন্ত্রণা দিয়েছে। নাহলে বিশ্বব্যাংকের যে নালিশটা একেবারে অসার একটা নালিশ। নালিশের দুটো কারণ। একটা কারণ হলো তারা একজন পচা কনসালটেন্টকে এনলিস্ট করতে চেয়েছিল, চাইনিজ। তো বাংলাদেশের যারা এটার মূল্যায়ন করেন, আমি নাম বলবো না, তিনি সবচেয়ে শ্রদ্ধাভাজন লোকদের একজন। তিনি আমাকে বলেছেন যে একে কোনো অবস্থায় শর্টলিস্ট করা যেত না। বিশ্বব্যাংকের রাগের এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ আমি যে বললাম বিভীষণরা নানান রকমের, না হলে এত বড় প্রোগ্রাম তারা এটার থেকে পেছনে পড়ে গেল। কারণ বিশ্বব্যাংক, জাইকা এবং আইডিবি তারা 80% অর্থায়ন করার কথা ছিল, এই যে পেছনে পড়ে গেল। এখন তারা শত আফসোস করে কিচ্ছু লাভ নেই। কিন্তু যেহেতু জনসাধারণের যে কর্ড, যে চিন্তাধারা, এইটার মধ্যেই শেখ হাসিনা ঢুকে গিয়ে এইটাকে নিজস্ব অর্থায়নে করতে চাচ্ছেন। এখন তো জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন দিচ্ছেন, এবং আমি বলবো যে বাস্তবায়নে সেনাবাহিনীর একটা রোল আছে, অত্যন্ত ইতিবাচক একটা রোল আছে। যদি 19 সনের মধ্যে 19 সনের নির্বাচনের আগে আমার ধারণা 2018 সনে এটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং ইদানিং পিআরআই একটা স্টাডি করেছে যে এটা যদি যখন শেষ হয়ে যাবে, তখন 75% জাহাজ এর মধ্য দিয়ে চলাচল করবে, এবং বাংলাদেশের সমষ্টিক আয়ে স্থায়ীভাবে 2.5% যোগ হবে। এত বড় একটা প্রকল্প, সুদূরপ্রসারী প্রকল্প। এবং বাংলাদেশের আমরা যে, আমার মনে হয় এখন আমাদের সামনে যে সমস্ত উপাদান আছে, তার মধ্যে একটা হলো নেতৃত্ব। আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি স্রোতের উজানে গিয়ে স্রোতকে ঘুরে তার পক্ষে আনতে পারেন। এটা একেবারেই বিনা কারণে নয় যে 700 কোটি মানুষের জাতিসংঘ থেকে তাকে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ বলা হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমস তাকে বলছে যে শ্রেষ্ঠ 100 জন চিন্তাবিদের মধ্যে তিনি 13তম। অথবা ফরচুন ম্যাগাজিন, কোনো আওয়ামী লীগের কোনো বন্ধু হতে পারে না বা এই সরকারের, তারা বলছে যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের মধ্যে তিনি 10ম। এই সুযোগ নিয়ে আমরা যদি যে অবস্থানে আছি, তারা দেশের স্বার্থকে বিবেচনা করে ছোট্ট বিরোধিতা, ছোট্ট স্বার্থকে কিছুটা সময়ের জন্য করে যদি আমরা একটা মূল স্রোতে সবাই জয়েন করতে পারতাম, তাহলে এই যে জাতির পিতার
স্বপ্নের সোনার বাংলা, সেটা হবে কিন্তু আরো তাড়াতাড়ি। আপনি আশাবাদী? আমি এত খুব আশাবাদী। বিরোধিতা, জাতীয় আন্তর্জাতিক এত ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেনও আপনি, এর মধ্যে আপনি এখনো আশাবাদী যে বাংলাদেশের সেই স্বপ্ন সফল হবে? যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির যে থিঙ্ক ট্যাঙ্ক তারা বলছে, বস্টনের যে কনসাল্টিং গ্রুপ তারা বলছে যে আগামী 25 বছরে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর 23তম অর্থনীতি হবে, এবং এই যাত্রাপথ অতিক্রম করার সময় তারা অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং 27টি ইউরোপিয়ান দেশকে অতিক্রম করে আসবে। তারা তো খামাকা বলবে না, তারা তথ্যপত্রের ভিত্তিতে বলছে। আমি এখন নিশ্চিত যে যেভাবে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়েছে, জনসাধারণ অর্থনৈতিক উন্নয়নের এবং তার সামাজিক রূপান্তরের যে লাভালাভটা দেখছে তার পেছনে কাজ করবে। ছোটোখাটো আইনি সমস্যা আছে, এগুলাকে সরকার যত দৃঢ় হস্তে যত তাড়াতাড়ি, যেমন আমি বুঝি না তনু হত্যা মামলার বিচার হতে দেরি কেন হচ্ছে, আমি এটাও বুঝি না রাজান হত্যার বিচারের জেলা জজ কিন্তু ফাঁসির হুকুম দিয়েছে, এটা কেন এখনো হচ্ছে না। এরকম দৃষ্টান্তমূলক কিছু কাজ যদি ঝটপট করে ফেলা সম্ভব হয় তাহলে আস্থাটা আরও দৃঢ়তর হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনেকখানি সময় দিলেন আজকে, এবং আপনাদের ৭১ টেলিভিশনে যারা দর্শক, আপনাদেরও ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন।